আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। সম্ভাবনা থাকার পরও খেলনা শিল্পের সুবিধা করতে পারছেন না দেশি উদ্যোক্তারা। তাদের অভিযোগ, খেলনা আমদানির তুলনায় এর কাঁচামাল আমদানিতে শুল্ক অনেক বেশি। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। তারা আরও বলেন, চড়া শুল্কের কারণে মানসম্মত খেলনা তৈরি করা সম্ভব হচ্ছে না। বিশ্বে খেলনার বাজার প্রায় $300 বিলিয়ন বেশি। তবে এ খাতে বাংলাদেশের রপ্তানি 2022-23 অর্থ বছরে ছিল মাত্র $7,70,00,000। মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারে এ খাত সংশ্লিষ্ট একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, চড়া শুল্কের কারণে দেশে মানসম্মত খেলনা তৈরি করা যাচ্ছে না। আমরা তো র ম্যাটেরিয়াল এক্সপোর্ট করি চায়নাতে। দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যারিয়ার্স জন্য আমাদের এক্সপোর্টও টাইম মতো আমরা এক্সপোর্ট করতে পারি। উন্নত মান, ইনোভেশন, ডিজাইন, এই জিনিসগুলো যখন ওর মাঝে সেট করতে পারবো আমরা, তখনই কিন্তু আমাদের দেশ থেকে আমরা মালগুলো এক্সপোর্ট করতে পারবো। We need to invest more. আমাদের গভর্নমেন্টের থেকে আমাদেরকে হেল্প করতে হবে। We need help from the policy makers and the government. Otherwise, it is very difficult for us to sustain. খেলনা শিল্পের প্রসারে নীতি সহায়তার তাগিদ দেন ডিসিসিআই সভাপতি। How do we expand our export market? I'm sure collectively we should work and sit with export promotion bureaus. I'm sure globally আমরা অনুষ্ঠানে যোগ দেন পরিবেশ অধিদপ্তর ও এনবিআর এর 2 কর্মকর্তা। জানান তাদের অবস্থান। আইএমএফ কিছু বাধ্যবাধকতা আছে, আপনারা জানেন যে আইএমএফ এর প্রচুর নেগোসিয়েশন হয় এবং ওই যে লোনের কিছু শর্ত থাকে। এই শর্তের কারণে আমরা কিন্তু চাইলে কোনো এক্সেম্পশন দিতে পারি না। কর ব্যয় নীতি অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডের কোনো এক্সেম্পশন দেওয়ার কোনো ক্ষমতা নাই। পরিবেশ বান্ধব শিল্প পরিণত করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে টক্সিক কেমিক্যাল ফ্রি প্লাস্টিক প্রোডাক্ট আমরা প্রত্যাশা করি এবং টয় শিল্প যেহেতু চিলড্রেনদেরকে নিয়ে কাজ করে, সুতরাং এটাও টক্সিক কেমিক্যাল ফ্রি হবে, এটাই আমাদের প্রত্যাশা। আলোচনা সভায় এলডিসি গ্রাজুয়েশনের পরও বাংলাদেশের রপ্তানি শিল্পে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্টের কর্মকর্তা। As we're committed to supporting Bangladesh's economic growth and export diversification. মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। চ্যালেঞ্জের মধ্যে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, বাংলাদেশের ক্ষেত্রের অর্থ হচ্ছে 13 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়া, জলবায়ু ধাক্কা মোকাবেলা করা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে পথ চলা। সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত সোশ্যাল বিজনেস ইউথ অ্যান্ড টেকনোলজি বিষয়ক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই প্রেক্ষাপটে জাতিসংঘের বাজেট কমানো বা উন্নয়ন সহায়তা হ্রাস করা হবে উল্টো ফলদায়ক, বরং আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি, কারিগরি সহায়তা নিশ্চিতকরণ এবং দুর্বল দেশগুলোর জন্য ন্যায়সঙ্গত উত্তরণের পথ তৈরির আহ্বান জানান তিনি। এছাড়াও সোশ্যাল বিজনেস, নতুন বহুপাক্ষিক কূটনৈতিক, গভীর আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নের সম্মিলিত প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধান উপদেষ্টা। আমানতকারীদের সুরক্ষার জন্য 5 ইসলামী ব্যাংক একীভূত করা হচ্ছে। এসব ব্যাংক এক প্রতিষ্ঠানে পরিণত হলেও আমানত সুরক্ষিত থাকবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। এনে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও জানান তিনি। এদিকে ব্যাংক মার্জার হলে 2 লাখ টাকার নিচের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া সম্ভব হবে বলে মনে করেন একজন অর্থনীতিবিদ। তবে কর্পোরেট আমানতকারীদের শেয়ার পরামর্শ দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। সীমাহীন দুর্নীতি, ঋণখেলাপি এবং লুটপাট সহ নানা সংকটে বিগত সরকারের আমলে খাদের কিনারায় পড়ে এক্সিম গ্লোবাল, এসআইবিএল, ইউনিয়ন এবং ফার্স্ট সিকিউরিটি সহ দেশের 5টি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক। তারল্য সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এসব ব্যাংকগুলোকে এবার একীভূত করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুধু তাই নয়, একীভূত হতে চলা 5 ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুরক্ষায় একটি পেমেন্ট স্কিম প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 5টি ব্যাংকের সম্মিলিত আমানত 1.52 লাখ কোটি টাকা, যার বিপরীতে তাদের প্রদত্ত ঋণ ছাড়িয়েছে 2 লাখ কোটি টাকা। আমানতের মধ্যে প্রায় 1/3 ব্যক্তি আমানতকারীদের, বাকি অংশ প্রাতিষ্ঠানিক আমানতকারীর। আমানতকারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। মার্চ হোক আর যাই হোক, তার জন্য তারা যাতে তাদের আমানত নিয়ে উদ্বিগ্ন না থাকে। সরকারের কাছে যেহেতু এই ব্যাংকটির সাময়িকভাবে মালিকানা সরকারের হাতে চলে আসবে, অতএব সরকারের কাছে তাদের আমানত সুরক্ষিত থাকবে, এই ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করতে চাই। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসক বসানো হবে এসব ব্যাংকে। এ নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। প্রশাসক টিমটা গঠনের ব্যাপারে কাজ করে যাচ্ছে, যে কয় সদস্যের টিম হবে, কার নেতৃত্বে বা কোন পদের ব্যক্তি এবং সেই পদের কোন ব্যক্তির নেতৃত্বে টিমগুলো হবে, কাকে কোন ব্যাংকে দেওয়া হবে এবং তার স্পেসিফিক টটটা কি হবে, এইগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। লুটপাটের শিকার এসব ব্যাংকগুলো এভাবে চলতে পারে না, তাই একভূত হওয়া প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমানতকারীদের অর্থ ফেরতের দিক নির্দেশনাও দেন তারা। বিসিসিআই ব্যাংক বন্ধ হয়ে তারপর ইবিএল, আমরা যেটা আজকের খুব সফল এবং বড় ব্যাংক ইস্টার্ন ব্যাংক, সেখানেও কিন্তু এই যে ইনস্টিটিউশনাল ডিপোজিটরদের ডিপোজিটটা শেয়ারে কনভার্ট হয়েছিল এবং আলটিমেটলি ইট ওয়ার্ক ওয়েল। তো সেই ধরনের অনেক পন্থা আছে, সেটা দিয়ে ডিপোজিটরদের স্বার্থ সুরক্ষা করা যাবে। সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসকদের শরিয়া ভিত্তিক ফাইন্যান্সের বিষয়ে দক্ষ হতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আগামী নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কিনবে সরকার। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন, স্বচ্ছতা নিশ্চিতে এবং দ্রুত সময়ে কেনাকাটার জন্য সরকারি অর্থায়নে ইউএনডিপির মাধ্যমে এসব বডি ক্যামেরা কেনা হবে। 40,000 বডি ক্যামেরা কিনতে প্রায় 400 কোটি টাকা খরচ হবে বলেও জানান তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। কিছু কেনাকাটা করছে নির্বাচন কমিশন, আর কিছু করবে সরকার নিজেই। ইলেকশন বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। ডিসেম্বরে মূল্যস্ফীতি 7% কমাতে বাজারে ভোগ্য পণ্য আমদানিতে থাকছে না বিধিনিষেধ, তুলে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে এলসি সহজ করতে ব্যাংকগুলোকে নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। গত আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি 8.29% থাকলেও খাদ্য মূল্যস্ফীতি ছিল 7.60%। খাদ্য মূল্যস্ফীতি আরও কমিয়ে আনার লক্ষ্যে এবার এলসি সহজ করে ডিসেম্বরে ভোগ্য পণ্য সরবরাহ করে বাজার স্বাভাবিক রাখতে চায় বাংলাদেশ ব্যাংক। এলসি খোলায় কোনো বিধি নিষেধ আরোপ করবে না কেন্দ্রীয় ব্যাংক। সরবরাহ স্বাভাবিক রেখে বাজার স্থিতিশীল রাখতে তুলে নেওয়া হবে মার্জিন। এছাড়া এলসি খোলায় বাজারে ডলার সংকট হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো নিষেধাজ্ঞা বা কোনো প্রকার বিধিনিষেধ আরোপ করা হবে না। এই ব্যাপারে ব্যাংকগুলোকে বলা হচ্ছে, যেহেতু ব্যাংক নিজেরাই আমদানিকৃত পণ্যের পেমেন্ট তারা নিজেরাই এনশিওর করবে, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতার দরকার নেই। দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। আজ থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে, তবে আগের দামে বিক্রি হবে রূপা। সোমবার রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 1,574 টাকা বাড়িয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম 1,91,196 টাকা, যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,82,495 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,56,426 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,29,797 টাকা নির্ধারণ করা হয়েছে। মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হচ্ছে ঢাকার পুঁজিবাজারে। এছাড়া টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ গত কার্যদিবসের চেয়ে কমেছে, তবে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। মঙ্গলবার সপ্তাহে তৃতীয় কার্যদিবসে ডিএসইতে সবকটি সূচকের মান বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্স 10 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5,347 পয়েন্টে। তবে সূচক বাড়লেও এদিন ডিএসইতে লেনদেন গত কার্যদিবসের চেয়ে 77 কোটি টাকা কমেছে। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 233টির, কমেছে 101টির এবং
অপরিবর্তিত রয়েছে 61টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএসপিআই 53 পয়েন্ট কমেছে, আর গত দিনের চেয়ে লেনদেন প্রায় 8 কোটি টাকা কমেছে। রাজধানীর অদূরে সাভারের সলমাশি গ্রাম, এটির লোকমুখে মেহেদি গ্রাম হিসাবে পরিচিত। এই গ্রামে বাণিজ্যিকভাবে প্রায় অর্ধশত কৃষক মেহেদির চাষ করেন। মেহেদি পাতার আয়েই চলে তাদের সংসার। 10 বছরের ব্যবধানে বেড়েছে চাষির সংখ্যাও। বাণিজ্যিকভাবে মেহেদি পাতা চাষে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি কৃষকের। সাভার থেকে নাজমুল হুদার তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। মেহেদি পাতা চাষে ঝুঁকেছেন সাভারের সলমাশি গ্রামের কৃষক। গ্রামটিতে প্রায় 50 হেক্টর জমিতে মেহেদি চাষ হয়েছে। প্রতি বিঘায় 4,500 থেকে 5,000 মেহেদির চারা রোপণ করা হয়। রোপণের পর পরিচর্যা করলে এক নাগারে 7-8 বছর ফলন পাওয়া যায়। বছরে অন্তত 5 বার মেহেদি পাতা বিক্রি করা যায়। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাভ হয়। আর এই উপকারী হইলে গিয়া শরীরে দিলে মাথা এত ঠান্ডা থাকে। আমাদের এই মেহেদি পাতা যে করতেছি ইনশাল্লাহ অনেক ভালো ফলন হয়। কৃষক জানান পাইকাররা বাগান থেকেই পাতা কিনে নিয়ে যান। বাজার দর ভালো থাকলে চলতি মৌসুমে লাভবান হওয়ার আশা তাদের। লেবাররা কাইটাই না দেয়, আমরা বান্ধি আর কি, দর্শকরা মিলা বাইন্ধে দিই। সবাই মেহেন্দি নিতে আসে, কেউ যদি জিজ্ঞাসা করে মেহেন্দি নিতে যাব তো বলে সলমাশি ভাড়ালে পরে মেহেন্দি পাড়া। প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে কৃষকদের সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। একজন কৃষক আপনার প্রায় 1 হেক্টর জমিতে তারা মেহেদি চাষ করতে তাদের সব মিলিয়ে খরচ হয় প্রায় 4.5 লক্ষ টাকা। এই 4.5 লক্ষ টাকা খরচ হওয়ার পরে তারা এইটা বিক্রি করে প্রায় 9.5 থেকে 10 লক্ষ টাকা। প্রায় মোটামুটি যা খরচ হয় তার ডাবল তারা বিক্রি করতে পারে। তাদের এইখান থেকে বেশ ভালো একটা লভ্যাংশ থাকে এবং তারা দিন দিন এটার থেকে তারা আগ্রহ আরো বাড়তেছে। বাজারে কেমিক্যাল মিশ্রিত মেহেদির থেকে চাষের মেহেদির গুণাগুণ ভালো থাকলেও প্রতিযোগিতার বাজারে তাদের টিকে থাকা কষ্টকর হয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুষ্টিয়ায় বিদেশি ফল ড্রাগন চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যোক্তা আলিমুল রেজা সুমন। তিনি জানান প্রথম বছর এই ফল চাষে তার খরচ হয় 3 লাখ টাকা। বাজার দর ভালো উৎপাদিত ড্রাগন বিক্রি করেন 6 লাখ টাকায়। এবছর খরচ বাদে 7 লাখ টাকার বেশি ড্রাগন বিক্রি হবে এমন আশায় সুমন। তার সফলতা দেখে এই ফলের বাগান করতে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। মাহতাবউদ্দিন লালনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুর উপজেলার খারারা গ্রামের উদ্যোক্তা আলিমুল রেজা সুমন 2022 সালে কৃষি বিভাগের সহায়তায় 20 শতক জমিতে ড্রাগন ফলের চাষ শুরু করেন। ফলন ও লাভ বেশি হওয়ায় বর্তমানে 3 বিঘা জমিতে ড্রাগন ফলের বাগান করছেন তিনি। সুমন জানান প্রথম বছরে ড্রাগন ফল উৎপাদনে খরচ হয় 3 লাখ টাকা, আর বাজারে তা বিক্রি করেন 6 লাখ টাকা। এবছর খরচ বাদে 7 লাখ টাকার বেশি ড্রাগন বিক্রি করতে পারবেন বলে মনে করেন তিনি। আমাদের যে টাকা খরচ হয়েছে প্রথম অবস্থায় বাগান করতে, সেই টাকা উঠে গেছে প্রথম বছরেই আমাদের উঠে গেছে। এবছরে আমরা যে এটা করছে এটা আমাদের সম্পূর্ণটাই প্রফিট হবে আমরা মনে করি। তার বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকে। আমরা এই বাগান দেখাশোনা করি, মনে করেন যে ঝুরঝুরটা হলে বা সাপটাপ কইটাই দিই। আমরা বউ বাচ্চালিয়া বা ছেলেবেলে ভালো মোটামুটি লেখাপড়া খরচে চালে ভালো। সুমনের সফলতা দেখে ড্রাগন চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। এই ফলটা আপনার একটু সাশ্রয় আছে, যেমন 150 টাকা কেজি, আবার এই পুষ্টিগুণ বেশি। ড্রাগন ফলটা চাষাবাদ দেখে খুবই ভালো লাগছে। এই ড্রাগন ফলটা বাগান থেকে বিক্রি হয়ে যায় এবং অত্যন্ত লাভজনক। ড্রাগন ফল চাষে কৃষকদের কারিগরি সহায়তা সহ সব ধরনের সহযোগিতা করছে কৃষি কর্মকর্তারা। আমরা বাণিজ্যিক কৃষি সম্প্রসারণের লক্ষ্যে এই ধরনের বাগান যারা সৃজন করবে সেই উদ্যোক্তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকবেন। কৃষি কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা তাদেরকে নিয়মিত মাঠে এসে দেখিয়ে দিচ্ছে পরাগায়ন কিভাবে করতে হবে বা কিভাবে ফার্টিলাইজেশন করতে হবে বা সেচ ইভেনের যে প্লান্ট প্রোটেকশনের যে বিষয়গুলো আছে, বালাই ব্যবস্থাপনা সবকিছুই হাতে নাতে দেখিয়ে দিচ্ছে। কুষ্টিয়ার মাটি ও আবহাওয়া এই ফল চাষের উপযোগী হওয়ায় আশানুরূপ উৎপাদন হচ্ছে বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।